আগের পর্বে আপনাদের পশ্চিমবঙ্গের প্রত্নতাত্ত্বিক নিদর্শন চন্দ্রকেতুগড়ের ভিডিও দেখিয়েছিলাম। এই পর্বে আমরা সেখান থেকে কাছেই লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া আর চাকলা ধামের ভিডিও দেখাবো। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমরা বালিঘাট থেকে ট্রেনে করে প্রথমে শিয়ালদহ পৌঁছেছিলাম। সেখান থেকে হাসানাবাদ লোকাল ধরে আমরা হাড়োয়া রোডে পৌঁছে সেখান থেকে একটি অটো রিজার্ভ করে আমরা চন্দ্রকেতুগড়ের সংগ্রহশালা দেখে তারপর চন্দ্রকেতুগড়ের বরাহ মিহিরের ঢিপিতে গিয়েছিলাম। এরপর আমরা রওনা দিয়েছিলাম চাকলা ধামের উদ্দেশ্যে। লোকনাথ বাবার জন্মস্থান চাকলা না কচুয়া কোনটা সঠিক সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তবে কচুয়া ধামকেই অনেকে লোকনাথ বাবার জন্মস্থান বলে মনে করেন। বিতর্ক যাই হোক না কেন, দুই মন্দির দর্শন করাই ছিল আমাদের এই যাত্রার উদ্দেশ্য। প্রথমেই আমরা চাকলা ধামের দিকে এগিয়ে গেলাম। চাকলা ধাম উত্তর 24 পরগনার বসিরহাট থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত আর চন্দ্রকেতুগড় থেকে 8 কিলোমিটার দূরে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাকলা ধামে। মন্দিরের সামনেই রয়েছে অনেক পুজোর ডালার দোকান। সেখান থেকে আপনারা পুজোর মালা, ফুল, মিষ্টি ইত্যাদি কিনে নিতে পারেন। মন্দিরের সামনে গাড়ি, অটো, বাইক পার্কিং এর জায়গা রয়েছে আর রয়েছে জুতো রাখার কাউন্টার। মন্দিরে খালি পায়ে প্রবেশ করতে হয়, তাই জুতো কাউন্টারে 2 টাকার বিনিময়ে রেখে কুপনটি সংগ্রহ করে যত্নে রাখতে হয়। জুতো নেওয়ার আগে কুপনটি জমা করতে হয়। পাশেই রয়েছে লোকনাথ বাবার ভোগ প্রসাদ গ্রহণের কুপন কাউন্টার। সেখানে 75 টাকার রাজভোগ আর 30 টাকার খিচুড়ি ভোগের কুপন পাওয়া যায়। এছাড়া এই কাউন্টারে আপনারা মন্দিরের জন্য অনুদান করতে পারেন। এছাড়া মন্দিরে বিভিন্ন ধরনের পুজোর জন্য বিভিন্ন মূল্যের কুপনও কাটতে পারেন। আমরা এখান থেকে রাজভোগের কুপন কেটে নিলাম। এই মন্দির সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। পুজোর জন্য মন্দির সকাল 8টা থেকে 12টা ও দুপুর 3টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত। দুপুর 1:30টা থেকে ভোগ দেওয়া হয়। মন্দিরের ভেতরে বসে খাওয়ানোর আলাদা দোতলা ঘর রয়েছে। একতলায় খিচুড়ি ভোগ প্রসাদ আর দোতলায় রাজভোগ খাওয়ানো হয়। ভোগ প্রসাদ কেউ নিয়ে যেতে চাইলে প্যাকেজিং এর জন্য একটু বেশি টাকা দিয়ে কুপন নিতে পারেন। চাকলার লোকনাথ বাবা মন্দিরটি বিরাট চত্বর জুড়ে অবস্থিত।
পুরো মন্দিরটি মার্বেল পাথরের তৈরি, দৃষ্টিনন্দন সুন্দর মন্দির। এই মন্দিরটি নির্মাণ শুরু করেন রাজা নৃসিংহ দেব রায়। নির্মাণ শেষ করেন তার বিধবা স্ত্রী রানী শঙ্করী। মন্দিরে প্রবেশ করেই দেখলাম বিশাল সবুজ মাঠ। পাশেই রয়েছে মন্দিরের একটি সেলস কাউন্টার, যেখানে লোকনাথ বাবার মূর্তি, বিভিন্ন বই এবং নানান ধরনের শোপিস পাওয়া যায়। তার পাশে শ্বেত মার্বেল পাথরের বিশাল দ্বিতল নাট মন্দির। নাট মন্দিরের চূড়ায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি খোদিত রয়েছে। স্তম্ভ ও মন্দির গাত্রে দেবদেবী ও প্রবেশপথের দুই দিকে নন্দী মহারাজের মূর্তি খোদিত রয়েছে। এই নাট মন্দিরের মধ্যে গণেশ, লোকনাথ বাবার গুরুদেব ও বাল্যবন্ধু বেণী মাধবের মন্দির রয়েছে। এই মন্দিরে অনেকে বসে বিশ্রাম নিতে পারেন। এই নাট মন্দিরের পাশেই রয়েছে লোকনাথ বাবার মূল মন্দির। এই মন্দিরে লোকনাথ বাবার শ্বেত মর্মর পাথরের মূর্তিটি দেখলে চোখ জুড়িয়ে যায়। মন্দিরের গর্ভগৃহের ভেতরে গিয়ে পুজোর জন্য 100 টাকার বিনিময়ে কুপন কাটতে হয়, আর মন্দিরের গর্ভগৃহের বাইরে লোকনাথ বাবার পিতলের মূর্তিতে পুজো দেওয়া হয় বিনামূল্যে। যার যেটা ইচ্ছা সে সেখানে পুজো দিতে পারেন। পুজো দেওয়ার জন্য পুরোহিতরা সর্বদাই সেখানে রয়েছেন। চাকলা ধাম কলকাতা থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত। শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লাইনের লোকাল ট্রেন ধরে গুমা স্টেশন নামতে হবে। সেখান থেকে টোটো বা অটো করে মন্দিরে আসা যায়। যদি গাড়ি করে আসেন তবে যশোর রোড ধরে গুমা ক্রসিং থেকে বাঁক নিয়ে বাদর বাজার হয়ে চাকলা গ্রামের চাকলা ধামে পৌঁছে যাবেন। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট অর্থাৎ 18 ভাদ্র 1137 বঙ্গাব্দে কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে, যা বর্তমানে কচুয়া ধাম নামে পরিচিত, একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভিতরে বিতর্ক রয়েছে। নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়। লোকনাথ বাবার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃমায়ায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হতেই তাকে ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। লোকনাথকে ব্রহ্মচারী করার উদ্দেশ্যে তার পিতা রামনারায়ণ গ্রামের আচার্য গাঙ্গুলি অর্থাৎ ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী। উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণী মাধব বন্দ্যোপাধ্যায় ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন।
সে সময় লোকনাথ এবং বেনি মাধবের বয়স ছিল 11 বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স তখন 60। এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদোক্ত বিধিমতো নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করেন। গৃহত্যাগের পর 1148 বঙ্গাব্দে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। সে সময় কালীঘাট ছিল ঘন জঙ্গলময়। নির্জন স্থানে এসে শিষ্যদ্বয় কঠোর সংযোগ পালন করেন এবং দীর্ঘ 30-40 বছর তারা কঠোর তপস্যা করেন। আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। 50 বছরের অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স 90 বছর। শিষ্যদের সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে পায়ে হেঁটে মক্কা মদিনা দর্শনে যান। পথে মোল্লা সাদি নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে তাদের পরিচয় হয়। তার সাথে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনা হয়। এখানে লোকনাথ কোরআন শিক্ষা নিয়েছিলেন। তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে প্রভেদ নেই। মক্কা মদিনা থেকে ফিরে তারা বারাণসীর কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে মহাযোগী তৈলঙ্গ স্বামীর পর্ণকুটির অবস্থিত। বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদ্বয়ের সমস্ত দায়িত্ব তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান করেন। তৈলঙ্গ স্বামীর কাছে লোকনাথ এবং বেনি মাধব কিছুকাল যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন। ভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন। এরপরে তারা ভারতে ফিরে পুনরায় উত্তরের পথে গমন করেন। তারা বরফাচ্ছন্ন সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে শৈত্যপ্রধান এলাকা হিসাবে বদ্রীনাথ শ্রী মন্দিরের আশ্রমে অবস্থান করেন। সেখান থেকে আধুনিক পরিজ্ঞাত সীমা অতিক্রম করে উত্তরে বহুদূর চলে যান। তারা হেঁটে হেঁটে সাইবেরিয়াতে চলে আসেন। সেখানে সূর্যোদয় না হওয়ায় সময় নির্ণয় করা যায়নি, তবে তারা সে পথে 20 বার বরফ পড়তে ও গলতে দেখেছিলেন। কয়েকটি বরফের স্তম্ভের কাছে এসে তারা যাত্রা সমাপ্ত করলেন। এরপর পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন। সেখান থেকে তৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করেন। লোকনাথ ও বেনি মাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করলেন। তারপর বেনি মাধব কামাক্কার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ চলেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের দিকে। এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন। বারোদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদকান্দিতে ছিল। উদ্ভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন। তখন লোকনাথ তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস রায় দেন। এরপর ডেঙ্গু কর্মকার লোকনাথ বাবাকে তার বাড়িতে নিয়ে আসেন। ডেঙ্গুর মৃত্যুর পর বারোদির জমিদার লোকনাথকে নিয়ে আসেন জমিদার বাড়িতে। জমিদার তাকে ছাওয়াল বাগিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ 26 বছর তিনি সেখানে অবস্থান করেন। সেই সময় থেকেই বারোদির ব্রহ্মচারী হিসাবে লোকনাথ পরিচিতি পান। বারোদি অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন। এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার নিকট আসেন। লোকনাথ বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়েছে, তবুও ভক্তকে কৃপা করে যক্ষারোগ নিজ শরীরে গ্রহণ করেন। সেই পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়, কিন্তু যক্ষারোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এরপর 19 জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের
ঘোষণা দেন। এই সংবাদ পেয়ে ভারাক্রান্ত ও অশ্রুসিক্ত ভক্তগণ দলে দলে আসতে থাকে বারদীর আশ্রমে। সেখানে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ করতে বললেন। এরপর 19 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে অর্থাৎ 3রা জুন 1890 খ্রিস্টাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন লোকনাথ বাবা। সে সময় তার বয়স ছিল 159 বছর। এই মন্দিরে সারা বছরই ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তবে জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবার জন্মদিবসে ও তিরোধান দিবস উৎসবে বেশি লোক সমাগম হয়। মন্দিরে পুজো দিয়ে এবং মন্দির চত্বর দর্শন করে আমরা পাশেই একটি বাজারে চলে এলাম। এখানে অনেক দোকান রয়েছে আর প্রত্যেকটি দোকানেই রয়েছে লোকনাথ বাবার অনেক মূর্তি আর বাচ্চাদের জন্য খেলনা, পাথরের বাটি ইত্যাদি নানান ধরনের জিনিসপত্র। এখানেই রয়েছে সুলভ শৌচালয়। আরো একটু এগিয়ে রয়েছে নানান সবজির বাজার, যেখানে সবজি বেশ সস্তা। অনেকে এখান থেকে সবজি কিনে নিয়ে যান। এরপর আমরা ভোগ খাওয়ার জন্য মন্দির চত্বরেই
একটি দোতলা ভবনে চলে এলাম। রাজভোগে ছিল খিচুড়ি, কুমড়োর তরকারি, পোলাও, সয়াবিনের তরকারি, চাটনি, পাঁপড় ও পায়েস। পরম তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করে আমরা হাত মুখ ধুয়ে মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম। এরপর আমরা এখান থেকে 15 কিলোমিটার দূরে কচুয়া ধামের দিকে রওনা হলাম। এই কচুয়া ধামকেই লোকনাথ বাবার প্রকৃত জন্মস্থান বলেই অনেকে মনে করেন। গ্রামের মধ্যে দিয়ে প্রকৃতির মাঝে পথ দিয়ে এগিয়ে চলল আমাদের অটো। এসে পৌঁছালাম শান্ত নিরিবিলি সুন্দর এক গ্রাম্য মন্দিরে, কচুয়া ধামের লোকনাথ বাবার মন্দিরে। চাকলা ধামের মতো এখানে অতটা ভিড় নেই, কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই শান্ত তরু ছায়া ঘন গ্রাম্য মন্দিরটি বেশ লাগলো। মন্দিরটি সাধারণ, ছিমছাম, কোনো আতিশয্য নেই, কিন্তু এক আধ্যাত্মিক পরিবেশ রয়েছে। কচুয়া ধামের লোকনাথ বাবার মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা ও বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শীতকালে রাত 7:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। বাবার মন্দিরে রয়েছে বাবার শ্বেত পাথরের মূর্তি, আর এই মন্দিরের পাশেই রয়েছে আরেকটি ছোট মন্দির, যেখানে বাবার আর এক মূর্তি রয়েছে। সেখানে ভক্তেরা বাবার মাথায় জল ঢালেন। এছাড়া অন্য আরেকটি মন্দির রয়েছে, যেখানে লোকনাথ বাবার উপনয়ন হয়েছিল। বাবার মন্দিরের কাছেই রয়েছে ভগবান গাঙ্গুলি ও বেনি মাধবের বাড়ি, সেখানেও ঘুরে আসতে পারেন। এখানেও বাবার ভোগ প্রসাদ বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। 60 টাকার কুপন কেটে ভোগ পাওয়া যায়। পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। মন্দিরে রোজই ভক্তরা আসেন পুজো দিতে, তবে লোকনাথ বাবার জন্মতিথি ও তিরোধান দিবসে এখানে বহু ভক্ত সমাগম হয়। মন্দিরের পাশেই টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য গেস্ট হাউসও তৈরি হচ্ছে।
মন্দিরের সামনে কিছু পুজোর ডালার দোকান রয়েছে, পাশে রয়েছে একটা মাঠ, আর মন্দিরের পেছনে রয়েছে একটা বিরাট পুকুর। এই পুকুর দুধ পুকুর নামে খ্যাত। এই পুকুরে স্নান করে লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব বন্দ্যোপাধ্যায় আচার্য ভগবান গঙ্গোপাধ্যায়ের নিকট দীক্ষা নিয়ে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাই এই পুকুরের আধ্যাত্মিক গুরুত্ব ভক্তদের কাছে অনেক। এই পুকুরের জলকে পবিত্র বলে মনে করেন ভক্তরা। এই মন্দির দেখে আমরা পার্শ্ববর্তী রাধাকৃষ্ণের মন্দিরে গেলাম। যদিও তখন মন্দির বন্ধ ছিল, বিকেল 4টের সময় খোলে, তাই বিগ্রহ দর্শন হলো না। এই মন্দিরটিও বেশ সুন্দর। এরপর আমরা চলে গেলাম কাঁকড়া মির্জানগর স্টেশনের দিকে শিয়ালদহগামী ট্রেন ধরার জন্য। পথে পড়ল পূর্ণতীর্থ কাঁকড়া দ্বাদশ কালী মন্দির। এই মন্দিরটি 400 বছরের পুরাতন, নতুন করে সংস্কার করা হয়েছে। মন্দিরে দ্বাদশ শিব মন্দির ও একটি কালী মন্দির রয়েছে। এই মন্দিরের পরিবেশও বেশ ভালো লাগলো।
এরপর আমরা কাঁকড়া মির্জানগর স্টেশনে গিয়ে শিয়ালদহগামী ট্রেন ধরে বাড়ি ফিরলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।